লাইক এবং শেয়ার করে দেবে। একাদশ শ্রেণীর পাঠ্যক্রম অনুযায়ী যে চারখানা কবিতা ছাত্রছাত্রীদের পড়তে হয় তার মধ্যে একটি হলো নুন কবিতা। আধুনিক কবি জয় গোস্বামী রচিত এই নুন কবিতাটি হুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত, যা 1988 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। বাংলায় 1395 বঙ্গাব্দ 25শে বৈশাখ। দেখো, আমরা সকলেই জানি সাহিত্য হলো সমাজের দর্পণ, অর্থাৎ আয়না। তাই আয়না যত স্বচ্ছ হয়, প্রতিবিম্বগুলো ঠিক ততই স্পষ্ট হয়ে ওঠে। সেদিক দিয়ে বিচার করলে একজন সাহিত্যিক যতটা বাস্তব ঘেঁষা হবে কিংবা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হবে, তার কলমের স্পর্শে যে সমস্ত সাহিত্যগুলি সৃষ্টি হবে সেখানে বাস্তবের উপস্থিতি থাকাটাই কাম্য। কবি জয় গোস্বামী কোনোভাবেই তার ব্যতিক্রম ছিলেন না। স্বাধীনতার 41 বছর পরে তার এই কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তুই হলো সাধারণ মানুষদের নিয়ে। আমাদের আশেপাশে এমন বহু মানুষ রয়েছে যাদের উপর নির্ভর করে পুরো দেশ টিকে রয়েছে, যাদের উপর নির্ভর করে দেশ উন্নত থেকে উন্নতর হয়েছে। তাদেরকে আমরা প্রান্তিক মানুষ হিসেবে চিনি। এই প্রান্তিক মানুষগুলো নিম্নবিত্ত, অতি নিম্নবিত্ত সাধারণ ঘরের থেকে উঠে আসা। তাদের জীবনে কোনো স্বাচ্ছন্দ্য নেই, না আছে কোনো চাওয়া, না আছে পাওয়া, না আছে হারানোর বেদনা। শুধু জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণাই তাদের একমাত্র সঙ্গী। এইরকম কঠিন পরিস্থিতিতে তারা কিন্তু নিজেদেরকে আত্মহত্যার মতন কোনো পথ বেছে নেয় না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো তারা জীবনের প্রতি বেশি উদাসীন হয়ে যায়, কিন্তু তারা এই পরিস্থিতিকে মানিয়ে নিয়েছে। নুন কবিতার মধ্যে কবি জয় গোস্বামী সেই সমস্ত প্রান্তিক মানুষগুলোর প্রকৃত চাওয়া পাওয়াকেই খুব সুন্দরভাবে তুলে ধরেছে। দেখা যাক তিনি কি তুলে ধরেছেন। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। এখানে আমরা অর্থাৎ সাধারণ, নিম্নবিত্ত, অতি নিম্নবিত্ত প্রান্তিক মানুষগুলো, আমরা তো অল্পে খুশি। এই সাধারণ মানুষগুলো বেশি কিছু চায় না। জীবন ধারণের জন্য, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন তারা ঠিক ততটুকুই আশা করে। কি হবে দুঃখ করে। তারা জানে বিধাতা তাদের প্রতি বিরূপ। হয়তো বিধাতার কোনো ক্রোধের কারণেই তাদের এরকম হাতে সংসারে জন্ম। তাই তারা দুঃখ করে না। দুঃখ করে কোনো লাভ নেই, কারণ দুঃখ শোনার মতো লোক নেই, তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নেই। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। দিন প্রত্যেকটা মানুষেরই চায়, সে সমাজের ধনী ব্যক্তি হোক, পুঁজিপতি হোক, সমাজপতি হোক কিংবা গরিব শ্রেণী। কিন্তু পার্থক্যটা হলো, সমাজে এই ধনী, সমাজপতি, পুঁজিপতিদের আরামে, আয়েসে, বিলাসে যেমন জীবন কাটে, দিনগুলো কাটে, ঠিক উল্টো দিকে সাধারণ, গরিব, সর্বহারা প্রান্তিক মানুষগুলোর দিন কাটে অভুক্ত অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, আশ্রয়হীনভাবে। তাই তারা নিজেদের জন্য বেশি কিছু কাম্য রাখে না।
যতটুকু রাখে তা হলো সাধারণ ভাত কাপড়। দরকার নেই তাদের কোনো ব্র্যান্ডেড জামা কাপড়, দরকার নেই তাদের কোনো প্যাকেজিং খাবার। তারা শুধু চায় লজ্জা নিবারণের জন্য যতটুকু বস্ত্রের প্রয়োজন ঠিক ততটুকু, আর বেঁচে থাকার জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন ঠিক ততটুকুই। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। দিন যাপন যখন হয় তখন ধনী মানুষগুলো পরের দিনটা আরো কিভাবে আয়েসে কাটাবে সেই চিন্তাভাবনা বিভোর থাকে, আর এই মানুষগুলোর দিন কাটে আশায় বুক বেঁধে। হয়তো পরের দিনটা খেতে পাবে, হয়তো পরের দিনটায় কাজ পাবে। অসুখ ধনী গরিব দেখে আসে না, কিন্তু অসুখের চিকিৎসা বোধ করি ধনী ব্যক্তিরাই ঠিক মতন করতে পারে। তাই অসুখ হলে যে পথ্যের প্রয়োজন, অসুখ হলে যে ওষুধের প্রয়োজন, সেগুলোর যোগান ধনী ব্যক্তিরা সহজেই করতে পারলেও সমাজের এই প্রান্তিক মানুষদের দ্বারা সেগুলি সম্ভব হয়ে ওঠে না, কারণ তাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই। যে মানুষগুলোর প্রতিদিনকার কাজ নেই, নিশ্চিত কোনো ঠিকানা নেই, সেই মানুষগুলোর কাছে অর্থ সঞ্চয় থাকবে ঘরে, এক অবাস্তব কল্পনা। তাই অসুখ হলে বেঁচে থাকার জন্য তারা ধার দেনা করে, এবং এই ধার দেনা তারা কিভাবে শোধ করবে সেটা তারাও নিজেরাও জানে না। রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। দুই ভাই বলতে যা আমরা বুঝি বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, কিন্তু এখানে দুই ভাই বলতে কোনো বড়, মেজো, সেজো, ছোট ভাইদের বলা হয়নি। এখানে দুই ভাই বলতে বাবা ওর ছেলেকে বলা হয়েছে। এখন প্রশ্ন উঠে আসবে, বাবা ছেলে কি করে ভাই হতে পারে? এখানে কবি যেটি বুঝিয়েছেন সেটি হলো দুই ভাইয়ের মধ্যে খুব আত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক তাদের মধ্যে। একে অপরের দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো ভাগ করে নেয়, কারণ তারা সমব্যথী। ঠিক তেমনি ভাবে গ্রামে গঞ্জের মানুষগুলো মধ্যে খুব অল্প বয়সে, খুব ছোট থেকেই ছেলেরা বাবাদের সাথে, কাকাদের সাথে, জ্যাঠাদের সাথে কাজে নেমে পড়ে। তারা কলকারখানায় শ্রমিকের কাজে যোগদান করে, খনি থেকে কয়লা তুলে আনে, জমিতে চাষ করে খুব অল্প বয়স থেকে। তাই বাস্তবিক দুঃখ, কষ্ট এবং পরিস্থিতিগুলো ছেলেরা তার বাবার সাথে পাশাপাশি দাঁড়িয়ে পর্যবেক্ষণ করে। তাদের কর্মক্ষেত্রে একে অপরের সহায় হয়ে দাঁড়ায় তারা। সেই ক্ষেত্রে বাবা এবং ছেলের মধ্যে যে দূরত্ব সেটি আর থাকে না, বরং তারা সৌভ্রাতৃত্বের ন্যায় একে অপরের সাথে আচরণ করে। একে অপরের সাথে তার নিজেদের দুঃখগুলো, কষ্টগুলো, যন্ত্রণাগুলো ভাগ করে নেয়। সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো ভাগ করে করে যখন তারা বাড়ি ফেরে রাতের বেলায় সারা দিন কাজ করে, তখন তারা নিজেদের কষ্টগুলোকে, দুঃখগুলোকে ভুলে থাকার জন্য গঞ্জিকা অর্থাৎ গাঁজা সেবনে মত্ত হয়। গ্রামের দিকে হুকো খাওয়ার প্রচলন এখনো রয়েছে, আর এই সমস্ত মানুষগুলো কখনো আনন্দ পাওয়ার জন্য এই হুকোতে মজে থাকে না, তারা দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো ভুলে থাকার জন্য করে। আগামী দিনে আবার নতুন করে লড়াই করবার জন্য তারা নিজেদেরকে সতেজ রাখার জন্য হুকো সেবন করে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। যে সমস্ত মানুষগুলোর স্থায়ী কোনো কর্মক্ষেত্র নেই, রোজগার তাহলে প্রতিদিন হবেই বা কি করে? আর রোজগার যদি প্রতিদিন নাই হয়, তাহলে রোজ দিন বাজার হবেই বা কি করে? দিনের পর দিন অভুক্ত অবস্থায় তাদেরকে থাকতে হয়। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। ভাগ্যক্রমে
কিংবা দৈবক্রমে যদি কখনো কেউ কাজ পেয়েও যায়, সেই কাজের পারিশ্রমিক হিসেবে সামান্যটুকু যে অর্থ তারা পায়, কারণ তারা কখনোই নিজেদের পর্যাপ্ত পারিশ্রমিক পায় না, যতটুকু পায় তা নিয়ে তারা মাত্রা ছাড়া বাজার করে আনে। কেন তারা মাত্রা ছাড়া বাজার করে আনে? এই সমস্ত মানুষগুলো কোনো ভবিষ্যৎ নিশ্চয়তা নেই, তারা কোনো পরিকল্পনা করতে পারে না, ভবিষ্যতের জন্য তারা কোনো সঞ্চয় করতে পারে না, তাদের সেই মানসিকতাটুকু নেই। সেই কারণে অভুক্ত থাকাকালীন তাদের ভেতরে বিভিন্ন খাবারের যে চাহিদা তৈরি হয়, সেটাকে তারা মনের মধ্যে পুষে রাখে। এরপর যখন তারা কাজের পর পারিশ্রমিকটুকু পায়, সেই পারিশ্রমিকের পুরো অর্থ দিয়েই মাত্রা ছাড়া বাজার করে আনে, সেগুলো খেয়ে নিজেদের শখ আহ্লাদ মেটাবে। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এই সমস্ত প্রান্তিক মানুষগুলো আমাদের চারপাশের মানুষদের মতো নেই, কখনো কখনো নিজেদের শখ আহ্লাদগুলোকে পূরণ করতে চায়। আর পূরণ করতে চায় বলেই তারা কিনে আনে গোলাপ চারা। কারণ গোলাপ ফুল বাগানের যেমন শোভা বৃদ্ধি করে, তেমনি এই গোলাপ সৌন্দর্যের প্রতীক, বিলাসিতার প্রতীক। কিন্তু পুতবো কোথায়, ফুল কি হবেই তাতে, এই লাইনটি কোথাও যেন একটা রূপক অর্থে কবি ব্যবহার করেছে। কিন্তু পুতবো কোথায়? হুজুকের বসে তারা তো গোলাপ চারা কিনে আনে, কিন্তু তখনই তারা বুঝতে পারে, কিংবা বাস্তবের মাটিতে হঠাৎই তাদের চেতনা ফেরে, যে জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে সেটা তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নয়। আগামী দিনে তারা কোথায় থাকবে তারা নিজেরাও জানে না, কিভাবে তাদের অন্ন যোগান হবে সেটাও তাদের অজানা। সেখানে একটি গোলাপ গাছকে এনে তারা স্থায়ীভাবে কোথায় পুঁতে রাখবে, এই বিষয়ে তারা কিছুই জানে না। ফুল কি হবেই তাতে, এক গভীর প্রশ্নচিহ্ন। অন্য অর্থে দেখতে গেলে বোঝা যায় যে তারা কোথাও যেন এই গোলাপ গাছ তাদের জীবনের অনুরূপ, যে জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে জীবনে আগামী দিনে কি হতে চলছে সে বিষয়ে কোনো খবর নেই, ভবিষ্যৎ যাদের অনিশ্চিত, তাদের কাছে এই গোলাপ গাছ থাকা কিংবা না থাকা একই ব্যাপার। যে সমস্ত মানুষগুলোর জীবনে কোনো স্বাচ্ছন্দ্য ভবিষ্যতে আসবে কিনা, ভালো একটা দিন কাটাবে কিনা, পেট পুড়ে খেতে পারবে কিনা, এটা যেমন তাদের কাছে জানা নেই, অনুরূপভাবে সেই গোলাপ গাছেও আগামী দিনে ফুল ফুটবে কিনা সেটা তাদের জানা নেই। গোলাপ গাছ লাগানোর পর তার পরিচর্যা করবার মতন যে মানসিকতা বোধ করি, সেই মানসিকতাও তাদের নেই। সেই কারণে তারা গোলাপ চারা কিনে আনলেও কোথায় পুঁতবে এই নিয়ে সংশয় বোধ করে। সে অনেক পরের কথা, গোলাপ চারা নিয়ে তাই তারা আর মাথা ঘামাতে চায় না। টান দিই গঞ্জিকাতে, তারা আবার গাজার সেবনে বুঁদ হয়ে যায়। আবার তারা দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে, চোখের জলগুলোকে লুকানোর জন্য তারা আবার নেশাগ্রস্ত হয়। আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চায়। তারা চায় না খুব আহামরি কিছু, তারা অল্পটুকু চায়, যে অল্পটুকু হলেই তারা যে বেঁচে আছে সবাইকে জানাতে পারে। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, অল্প যৎ সামান্যটুকু নিয়ে নিজের প্রাণটাকে টিকিয়ে রাখার জন্য হেসে খেলে তারা নিজেদের জীবন অতিবাহিত করে। তারা দুঃখ করে না, তারা এইটুকুই সন্তুষ্ট।
মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। এরকম কঠিন পরিস্থিতিতে সব সময় দিন যে চলে তাও নয়, বা চলতে চলতেও তারা যেমন অভ্যস্ত হয়ে পড়ে, কিন্তু অভ্যস্ত হয়ে পড়লেও তারা যে ছন্দের মধ্য দিয়ে, দুরবস্থার মধ্য দিয়ে চলে, সেখানেও কোনো কোনো সময় ছন্দ পতন ঘটে। তারা নিজেদেরকেও আবার কোথাও যেন হা হতাশের মধ্যে নিয়ে আসে। বাড়ি ফিরি দুপুর রাতে, কাজকর্ম করে যখন তারা মাঝরাতে বাড়ি ফেরে তখন তারা অত্যন্ত ক্লান্ত। তারা খিদার জ্বালায় প্রাণপণ কাতরাচ্ছে। খেতে বসে রাত চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। বাড়িতে ফিরে গৃহিণীর বেড়ে দেওয়া ভাতে তারা তৃপ্তি পায় না, কারণ সেই ভাত কোনো গরম ভাত নয়, জল ঢালা পান্তা ভাত। সেই ভাত তারা গিলতে পারে না, সেই ভাত তারা খেতে পারে না, কারণ সেই ভাত খাওয়ার মতন ভাতের সাথে অন্য কোনো উপকরণ নেই। নেই কোনো শাকসবজি, নেই কোনো তরিতরকারি, নেই মাছ, নেই মাংস। যে সমস্ত মানুষগুলোর খিদের জ্বালা সহ্য করতে 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 করুণ পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, সেই সমস্ত মানুষগুলোর কাছে মাছ মাংস তরিতরকারি জোগাড় করা এক ধরনের অলীক কল্পনা। তারা সেই খাবারের পাতে নুনটুকু পর্যন্ত পায় না, যে নুন অতি সামান্য মূল্যে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নুনটুকু তারা কিনতে পারে না, তাদের আর্থিক অবস্থা কতটা তলানিতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। মানুষের জীবনে 6টি প্রধান শত্রু, তার মধ্যে ক্রোধ দ্বিতীয় শত্রু, যাকে আমরা রিপু হিসাবে চিহ্নিত করতে পারি। রাগের বশে মানুষ অনেক খারাপ থেকে খারাপতর কাজ করে ফেলে। খেতে বসে সারাদিন কাজকর্ম করে যখন তারা ঠান্ডা ভাতে নুনটুকু পর্যন্ত যোগান দিতে না পারে, তখন তাদের রাগ মাথায় চড়ে বসে, এবং সেই রাগ এতটাই বৃদ্ধি পায় যে সেই রাগের মাথায় তারা চড়ে বসে উল্টোভাবে। অর্থাৎ রাগের বশভূত হয়ে তারা একটার পর একটা খারাপ কাজে লিপ্ত হয়। বাপ বেটা 2 ভাই মিলে সারা পাড়া মাথায় করি। ঠান্ডা ভাতে নুনের ব্যবস্থা করতে না পেরে তারা উপলব্ধি করে তারা দিন রাত কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সমাজের উঁচুতলার মানুষের সেবা করে আসছে, অথচ তাদের ঠান্ডা ভাতে নুনের জোগানটুকু নেই। তাই তারা চিৎকার করে, চেঁচামেচি করে, হল্লা করে এবং সারা পাড়া জাগিয়ে তোলে। করি তো কার তাতে কি, কিন্তু পরক্ষণে তারা বুঝতে পারে হল্লা চিল্লা করেও বা কি কোনো লাভ রয়েছে। কেউ কি আমাদের কথায় কান মাত্র দেবে? কেউ দেবে না। কিংবা যদিও বা করি, কে আমাদেরকে আটকাবে? আমরা কেনই বা তাদের কথা শুনবো? কেউ তো আমাদের কথা শোনে না। আমরা তো সামান্য লোক। কবি আবার ফিরে এসছেন শান্ত গলায়। আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। অর্থাৎ আমাদের কিছুই চাই না। তোমাদের কাছে, সভ্যতার কাছে আমাদের একটাই দাবি, একটাই প্রার্থনা, আমাদের শুকনো ভাতে শুধু লবণের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা দয়া চাইছি না, আমরা চাইছি আমাদের কায়িক পরিশ্রমের পরিবর্তে যতটুকু আমাদের প্রাপ্য সেটিকে আমাদের ফিরিয়ে দেওয়া বা মিটিয়ে দেওয়া। নুন কবিতাটি নামকরণের ক্ষেত্রে কবি কোথাও যেন একটু ব্যঞ্জনা ব্যবহার করেছেন। নুনের স্বাদ নোনতা, অন্যদিকে সাধারণ এই সমস্ত নিচুতলার মানুষদের যে সারাদিন কাজ চলে, তাদের যে ঘাম বেরিয়ে আসে, সেই ঘামের স্বাদও কিন্তু নোনতা। অর্থাৎ কোথাও যেন দুটো স্বাদকে এক জায়গায় নিয়ে এসেছেন কবি। 1800 খ্রিস্টাব্দে মধ্যযুগ শেষ হয়। মধ্যযুগের অন্তিম লগ্নে কবি রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে
লিখেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তার এই করুণ প্রার্থনা থেকে বোঝা যায় যে সেই সময়কার মানুষদের বা প্রান্তিক মানুষদের লবণ ভাত জোগাড় করা খুব একটা কষ্টকর ছিল না। জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে তারা দুধ ভাত প্রত্যাশা করতেন। অথচ মধ্যযুগ শেষ হওয়ার প্রায় 150 বছর পর যখন আধুনিক কবি জয় গোস্বামী নুন কবিতায় প্রার্থনা হিসাবে লিখলেন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এতে বোঝা যায় যে এই প্রান্তিক মানুষগুলোর 150 বছরে কোনো উন্নতি হয়নি, বরং অবনতি এতটাই হয়েছে যে তাদের পক্ষে খাবারের পাতে নুনের যোগান দেওয়াটা অসম্ভব হয়ে পড়েছে। আশা করি নুন কবিতাটা সকল ছাত্রছাত্রীর ভালো লাগলো, তোমরা আশা করি বুঝতেও পেরেছো। এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থাকে তোমরা আমায় জানাতে পারো, তোমাদের সমস্যাগুলোর সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব।